প্রিয় দর্শক, ঐক্য স্টোর সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম। কেমন আছেন? আছি ভালো, আপনি ভালো আছেন নিশ্চয়ই? এই তো ইনশাল্লাহ ভালো থাকার চেষ্টা করা। পত্রপত্রিকার একটা হেডলাইন আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা একটু আলোচনায় যেতে চাই। প্রথম আলোতে হেডলাইন হয়েছে, এলডিসি থেকে উত্তরণের সুপারিশ পেল বাংলাদেশ। ডিজিটাল নিরাপত্তা আইন আশঙ্কা এখন দুঃসহ বাস্তবতা। কারাবন্দী মুস্তাকের মৃত্যু, দিনভর বিক্ষোভ, সন্ধ্যায় লাঠিপেটা ও সংঘর্ষ। উন্নয়নের নতুন অভিযাত্রা, সারাদিন বিক্ষোভ, সন্ধ্যায় পুলিশের লাঠিচার্জ, সমকালে হেডলাইন হয়েছে। বাংলাদেশ প্রতিদিনে হেডলাইন হয়েছে, উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ। কারাগারে মুস্তাকের মৃত্যুতে দিনভর বিক্ষোভ, পুলিশের বেধড়ক লাঠিচার্জ, আটক ৩। খুঁজে খুঁজে প্রকল্পের গাড়ি উদ্ধার, অপপ্রয়োগে ফের প্রশ্নবিদ্ধ ডিজিটাল নিরাপত্তা আইন, কালের কণ্ঠে হেডলাইন হয়েছে। মানবজমিন হেডলাইন করেছে, কারাগারে লেখক মোস্তাকের মৃত্যু, নানা প্রশ্ন। আমাদের সময় হেডলাইন করেছে, প্রধানমন্ত্রী উন্নয়নশীলদেরতে উত্তরণের সুখবর জানাবেন আজ। কারাগারে লেখকের মৃত্যু, ঢাকায় ক্ষোভ, প্রতিবাদ। যায় দিন হেডলাইন করেছে, নতুন স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ। মুস্তাকের মৃত্যুতে তোলপাড়। মোস্তাকের মৃত্যুতে শাহবাগে দিনভর বিক্ষোভ, সন্ধ্যায় পুলিশের ধাওয়া। কারা হেফাজতে মৃত্যুর দায় কার? ইত্তেফাক হেডলাইন করেছে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সুপারিশ পেয়েছে বাংলাদেশ, দেশ রূপান্তরের হেডলাইন। ভোরের কাগজ হেডলাইন করেছে, উত্তরণ ধরে রাখার চ্যালেঞ্জ। কারাগারে লেখকের মৃত্যু, বিভিন্ন মহলের ক্ষোভ, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবি। নতুন পরিচয় দেশ, সড়কে একদিনে প্রাণ গেল 23 জনের, জনকণ্ঠ হেডলাইন করেছে। আমরা যদি সময় পাই হয়তো এই আলোচনাটি করব, কিন্তু তার আগে আমাদের যে একটি সুখবর, সেই সুখবর দিয়ে আমরা আলোচনাটা শুরু করতে চাই। স্বল্প উন্নত দেশ থেকে উত্তরণের সুপারিশ পেয়েছে বাংলাদেশ। 2026 সালে চূড়ান্ত স্বীকৃতি মিলবে। চ্যালেঞ্জ মোকাবেলায় শক্তিশালী পলিসি নিতে হবে। আজ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। আমাদের একটা ব্র্যান্ডিং হলো মুস্তাফিজুর রহমান ফেলো, সিবিডি বলেছেন। আমি তো বলবো যে এটা একটা এমন একটা সময় হয়েছে, এটা আমাদের টার্গেটই ছিল যে 21 সালের মধ্যে আমরা একটা মধ্যম আয়ের দেশে উন্নীত হব। তো সেটা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, সেই সময়টা আমরা আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম একটা লক্ষ্য ছিল যে এই দেশটাকে ভৌগোলিকভাবে স্বাধীন করা, রাজনৈতিকভাবে স্বাধীন করা, সার্বভৌমত্ব অর্জন করা, পাশাপাশি অর্থনৈতিক মুক্তি অর্জন। সেই অর্থনৈতিক মুক্তিটা আমরা 50 বছর পরে আমরা ধীরে ধীরে একটা যে অগ্রগতির দিকে যাচ্ছি, সেটার একটা দৃশ্যমান মানে স্বীকৃত ব্যাপার হলো এটা যে জাতিসংঘে আমরা যে গত রাতেই এটা হয়েছে, এটা প্রাইম মিনিস্টার হয়তো বিকেলের দিকে ফর্মাল আরও বিস্তারিত বলবেন। সেটা হলো যে গত রাত্রে ওনারা যে কমিটিটার সুপারিশটা করেছে, সেটা বলে কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি, সিডিপি। এটা জাতিসংঘের একটা স্পেশালাইজড কমিটি, তারা এইসব বিষয় পর্যালোচনা করে, যে গ্রাজুয়েশনের বিষয়গুলি। তো এখানে তারা এটা ইনিশিয়ালি 2018 সালেই কিন্তু আমরা অর্জন করেছিলাম। 3টা ইন্ডিকেটরে শর্ত। একটা হলো ধরেন মাথাপিছু আয়, আর একটা হলো মানব সম্পদ সূচক, আর একটা হলো অর্থনৈতিক যে ভঙ্গুর অবস্থা, সেই সূচকটা কমানো। তো মাথাপিছু আয় $1230 হইতে হবে, আমাদের আছে হলো 1827। মানব সম্পদ সূচকে 66 পয়েন্ট থাকতে হবে, সেটা আমাদের আছে 75.3। এবং অর্থনৈতিক সূচকে 32-এর নিচে হতে হবে ভঙ্গুর সূচকে, খারাপের দিক থেকে, সেটা আমরা আরো নিচে, অর্থাৎ 25.2। সুতরাং 3টা মানদণ্ডে আমরা 2018 সালে সেটা পুরা করেছি। এবং এটা পুরা করার পরে আবার ফল করে কিনা সেটা দেখার জন্য কয়েক বছর সময় নেয়, 5 বছর। হ্যাঁ, সেইটাই হলো 21 সালে এসে তারা ফাইনাল রেকমেন্ডেশন করেছে এক্সপার্ট কমিটি। এটা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গেলে অবশ্যই পাস হবে, কারণ সেখান থেকে এক্সপার্ট কমিটি থেকে ঘোষণাটা আসবে। তো আমরা মনে করি যে আমরা এই জায়গায় উত্তরণ করেছি। এখন আপনি যে কথাগুলি বললেন যে সামনের দিনগুলিতে হয়তো কিছু সম্ভাবনাও আছে, কিছু চ্যালেঞ্জও আছে, এবং আমাদের একটা বিরাট টার্গেট যে 2041 সালের দিকে আমাদের দেশটা একটা উন্নত দেশ, যেগুলি আরও ধনী দেশে, আমরা একেবারে গরিব দেশ থেকে মাঝামাঝি আয়ের দেশে আসছি, কিন্তু আমাদের টার্গেট একটা ধনী দেশে উন্নীত করা, এবং ধনী দেশে উন্নীত করার মাধ্যমে দেশের মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানো। এই জিনিসটা লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমাদের সামনে কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে।
যেমন একটা চ্যালেঞ্জ, আমরা হয়তো কিছুটা গ্রেস পিরিয়ড পাবো, যেমন আমরা এই স্বল্পোন্নত দেশ বা গরিব দেশ হিসেবে কিছু সুযোগ সুবিধা এক্সপোর্টের ক্ষেত্রে, এবং ইউরোপীয় ইউনিয়নে আমরা বিনা শুল্কে সব এক্সপোর্ট করতে পারতাম। এখন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেছে ব্রিটেনেও আমরা বিনা শুল্কে এক্সপোর্ট করব। সেই সুবিধাটা কিন্তু তারা কিছুটা গ্রেস পিরিয়ড, মানে গ্র্যাজুয়ালি আমরা উত্তরণের প্রিপারেশন টাইম হিসেবে ওনারা 2027 সাল পর্যন্ত দিয়েছে। আমরা চাই আরো 12 বছর, এখন থেকে 12 বছর সময় যাতে আমরা গ্র্যাজুয়ালি আমরা নিজের থেকেই দাঁড়ানোর ব্যবস্থাটা করতে পারি। তো সেই জায়গাটা এখন পর্যন্ত 27, এবং এখানে একটা জিনিস হয়েছে যে প্যান্ডেমিক হওয়ার কারণে জিনিসটা যদি আমরা ভালোভাবে উত্তরণ না কাটাইতে পারি, তাহলে সেই ক্ষেত্রে হয়তো আরও সময় আমরা হয়তো পাইতে পারি, কিন্তু সেই সময়ের অপেক্ষা আমরা করব না। আমাদের নিশ্চয়ই অর্থনৈতিক উন্নয়নের একটা কাজ করতে হবে। আরেকটা জিনিস হলো সম্ভাবনারও দিক আছে। যেমন ধরেন আমাদের একটা সুনাম হয়ে গেল যে বিশ্বব্যাপী আমরা একটা ধনী দেশ, একটা গরিব দেশের যে বদনামটা ছিল যে দুর্যোগের দেশ, তলাবিহীন জুরির দেশ, এটা সব ইন্টারেস্টিং কথা বলছেন আপনি, যে ব্রিটেন মানে আপনি চিন্তা করেন কি রকমের তুচ্ছ তাচ্ছিল্য একটা দেশকে করা হতো। সেইটা আমি বলবো যে এটা একটা আন্ডার এস্টিমেট, এটা একটা বিরাট একটা চপেট আঘাত। আমি বলবো যে এটা এরকম আন্ডার এস্টিমেট কেউ করে যে দেশটা 9 মাস যুদ্ধ করে স্বাধীন হয়ে গেছে, সেই দেশটা তো একটা সময় দিবে আমাদের। সেই দেশটা বঙ্গবন্ধু প্রথমেই বলেছিলেন যে আমার একটা উর্বর ভূখণ্ড আছে, আমার একটা মানব শক্তি আছে, সেই শক্তি স্বাধীন করে ফেলছে দেশ। তো এই দেশটাকে অর্থনৈতিক মানে খারাপ অবস্থা থেকে ভালো দেশে নিতে পারবে না, এটা যারা ভাবছে তারা আন্ডার এস্টিমেট করছে। তারা কিন্তু এটা খুব লজ্জার মধ্যে পড়ে গেল। তো আমাদের দেশের এই উন্নতির ফলে এখন আমাদের দেশে বিনিয়োগ বাড়বে। আমরা যেমন সাহায্য নির্ভর দেশ ছিলাম, আমরা সাহায্য নির্ভরতার থেকে সরে গিয়ে আমরা হয়তো ব্যবসা বাণিজ্য বাড়বো বিভিন্ন দেশের সাথে, যেমন FTA হবে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, কিংবা ধরেন প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট হবে, কিংবা অংশীদারিত্ব চুক্তি হবে। এই সমস্ত এর মাধ্যমে এবং আমাদের অভ্যন্তরীণ বিনিয়োগটা বাড়ানোর মাধ্যমে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারগুলি উন্নতিটা হচ্ছে, তার মাধ্যমে এই মধ্যম আয়ের দেশের যে একটা ভাবমূর্তি সৃষ্টি করলো, সেটা আমাদের দেশের অর্থনীতিকে এবং অর্থনৈতিক শক্তিটাকে আরো বাড়াবে, যেটা গত বহু বছর ধরে মানে একেবারে স্টেবল 6 থেকে 6% নিচে কোনো গ্রোথই নেই, এটা কল্পনাও করা যায় না। তো সেই গ্রোথটা আছে এখন আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলে, বা সব মানুষ যাতে এই সুযোগটা পায়, অর্থনৈতিক উন্নতির সুযোগটা পায়, এবং আগামী চ্যালেঞ্জগুলি যাতে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারি, সেটা হয়তো আমাদের সুবর্ণ জয়ন্তীতে আমাদের বিরাট শপথ হবে। আপনাকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এই আনন্দের সংবাদ নিয়ে সংবাদ সম্মেলন করবেন বিকেল 4টায় ভার্চুয়াল পদ্ধতিতে। আমরা নিশ্চয়ই সেখানে আরো অনেক খবর পাবো। আমরা একটু ডিজিটাল নিরাপত্তা আইনের দিকে আসি। লেখক মুস্তাক তার মৃত্যুর পরে এই বিষয়টি আবার একটু আলোচনার মধ্যে এলো। কালের কণ্ঠের হেডলাইনটা হয়েছে যে অপপ্রয়োগে ফের প্রশ্নবিদ্ধ ডিজিটাল নিরাপত্তা আইন, এবং মানব জমিন তার প্রথম পৃষ্ঠায় মানে অনেকগুলো রিপোর্ট ছেপেছে। আমি যদি আপনাকে বলি, কারাগারে লেখক মুস্তাকের মৃত্যু, নানা প্রশ্ন, ডিজিটাল আইন কবরে পাঠানোর এখনই সময়, জাফরুল্লাহ চৌধুরী বলেছেন। মুস্তাকের মৃত্যুর দায় রাষ্ট্রের, আরেকজন মন্তব্য করেছেন। আবার বিএনপির মহাসচিব মন্তব্য করেছেন মুস্তাককে হত্যা করা হয়েছে। আরেকজন রাজনীতিবিদ আবার বলেছেন দেশ জুড়ে আবারও মৃত্যুর মিছিল শুরু। আবার আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন যে কারো গাফেলিতি ছিল কিনা তদন্ত হবে। আচ্ছা, সবকিছু মিলিয়ে আপনার কাছে একটু বিশ্লেষণ। আমার কাছে একটা বক্তব্য হলো যে আমরা একটা দিক দিয়ে তো খুব সুনাম অর্জন করলাম, যে আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম যে আমরা একটা উত্তরণের দিকে যাচ্ছি অর্থনৈতিক দিক থেকে। সেই সুনামটা ধরে রাখার জন্যে এটা একটা সার্বিক মানে হলিস্টিক ভিউ থাকা দরকার। যেমন কি ধরনের দরকার, যেমন ধরেন আমরা অর্থনৈতিক দিক থেকে উন্নতি করেছি, এটা ভালো, কিন্তু আমাদের এখানে যে মানে ভিন্ন ভিন্ন মত, গণতান্ত্রিক ধারা প্রকাশের যে স্বাধীনতা, একটা ডিসেন্ট ভিউ সেটা যে আছে, সেটাও কিন্তু একটা আমাদের সুনাম দিবে। সেই ইন্ডিকেটর আমরা পিছিয়ে গেলে হবে না। কিংবা ধরেন আমাদের মানবাধিকার সিচুয়েশনটা কীরকম, সেটাও কিন্তু বাইরের মানুষের কাছে আমরা এতদিনে কতটা অর্জন করলাম। কারণ আমাদের দেশটা এখন একটা সন্ধিকোণ বলবো, ক্রস রোড মধ্যে আছে, যে আমরা কি যে উন্নতিটা করলাম, কারণ একটা অর্জন করা একটা কঠিন, সেটা ধরে রাখাটা আরো কঠিন। বলে যে স্বাধীনতা অর্জন করা যায়, তো সেই জিনিসটা যে আমরা অর্জন করলাম অর্থনৈতিক উন্নতি, সেটাকে ধরে রাখতে হলে আমাদের সার্বিকভাবে একটা পজিটিভ ইমেজের একটা প্রয়োজন আছে। এই ঘটনাটা কিন্তু পাশাপাশি দেখেন পত্রিকাগুলিতে এসছে, উত্তরণ
একটা পজিটিভ, আবার একটা ক্লাউড নিয়ে আসলো। তো এটা কি নিয়ে, যে আমরা যখন এই ডিজিটাল নিরাপত্তা আইনটা প্রথম করা হলো, তখন কিন্তু সবার মধ্যে একটা কনসার্ন ছিল যে এটা অপপ্রয়োগটা হতে পারে। হ্যাঁ, উনি সেই সংখ্যাটা ছিল, সেই সংখ্যাটা কিন্তু তখনই ছিল, বিশেষ করে কয়েকটা ধারার ব্যাপারে। আমরা যখন বলি যে পত্রিকায় লেখালেখিটা ব্যবহার করা হবে না, সরকার থেকে ওটা অঙ্গীকারও ছিল ব্যবহার করা হবে না। এখনও তারা বলছে যে মুস্তাক লেখক যিনি মারা গেলেন ওনার ব্যাপারে তদন্ত হবে, অবশ্যই তদন্ত হওয়া উচিত যে জিনিসটা কীভাবে মারা গেলেন। তো জিনিসটা যেভাবে উনি মারা গেছেন, কিন্তু উনি একটা কারা অভ্যন্তরে মারা গেছেন সেই জন্য জিনিসটা, এবং ডিজিটাল আইনে উনি গ্রেপ্তার হয়েছেন। এবং ওনার ব্যাপারে যেটা একটা সাধারণ ধারণা যে উনি একজন লেখক, সেই মাপের, মানে উনি এমন কোনো অপরাধী না, হয়তো ভিন্ন মতের অপরাধে ডিজিটাল ভিন্ন মতের অপরাধী হলে কি এত কিছু, কারণ আমার ভিন্ন মতকে তো আপনার দিতেই হবে। আমার একটু এখন সহনশীলতার মাত্রাটা আমাদের সমাজে কতটা আছে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে আমি যদি ক্রিটিক্যাল ভিউ সহ্য করার ক্ষমতা অর্জন না করতে পারি, তাহলেও কিন্তু আমার একটা বদনাম হবে। সুতরাং আমরা যখন ইমেজ বাড়াতে চাচ্ছি, তখন কিন্তু সার্বিক ইমেজই বাড়াইতে হবে, এক খণ্ডের ইমেজ বাড়ালে হবে না, আংশিক বাড়ালে হবে না। তো এই জায়গাটা আমি বলবো যে এই জিনিসটা এখন সবাই আমাদের দেশের ভেতরে মানুষ, কালকে দেখেন প্রটেস্ট কীরকম হলো, যে অনেক সকালবেলায় আগে যে ধরুন রাত্রে মারা যাওয়ার খবরই প্রটেস্ট হয়েছে, দিনেও হয়েছে, রাতের বেলা মশাল মিছিল হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তো ক্লেশও হয়েছে। তো এই যে জিনিসগুলি হচ্ছে, এটা কিন্তু আমাদের ভাবমূর্তির জন্য ভালো কিছু না। তো আমরা মনে করি জিনিসটার একটা তদন্ত হওয়া উচিত, এবং এই ব্যাপারটা যদি আবার রিপিটেড এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়। সুতরাং এই ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহারের ব্যাপারে ডেফিনেটলি এটা একেবারে খুবই সতর্ক থাকতে হবে। সরকারের অঙ্গীকার আছে যেটা ব্যবহার করা হবে না, অপপ্রয়োগ হবে না। সেই অঙ্গীকারের বাস্তবায়নটা যদি না থাকে, তাহলে আমরা এত অর্জনকে ম্লান হয়ে যাবে। যেমন আমাদের মন্ত্রী বলেছেন, আইনমন্ত্রী, যে ডিজিটাল আইনের অপব্যবহার রোধে সরকার সচেষ্ট হবে। আমরা আশা করি যে নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা সচেষ্ট হবে, এবং এমনকি যদি প্রয়োজন হয় কোনো অংশে, যে সমস্ত অংশগুলি নিয়ে উদ্বেগ আছে, সেই জায়গায় সংস্কার যদি করার প্রয়োজন হয় এই আইনটার কিছু ধারার ব্যাপারে শুরু থেকেই। কারণ এটা ডিজিটাল মিডিয়ায়, মানে ফেসবুক, সামাজিক মাধ্যমে অপপ্রয়োগ না হয় সেই উদ্দেশ্য নিয়ে আইনটা করা হয়েছিল, কিন্তু ভিন্ন মত দমনের কোনো উদ্দেশ্য সেখানে ছিল না। তো সেখানে যদি আমরা একটা পত্রিকায় নিউজ লিখতে গিয়ে, বা একজন লেখক তার ডিফারেন্ট ভিউ, ক্রিটিক্যাল ভিউ এক্সপ্রেস করতে গিয়া, কারণ এখানে উনি তো এখন দেখা যাচ্ছে যে বেশ একটা মহলের কাছে ভালো অনুসারী তার আছে। উনি একজন উদ্যোক্তাও, একজন কুমিরের চাষ করেছেন বাংলাদেশের প্রথম। তো ওই সমস্ত দিক থেকে মানুষের মনে একটা আঘাত এসেছে। তো আমরা মনে করি যে এই বিষয়গুলি ভবিষ্যতে যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেই ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা করোনার মৃত্যু নিয়ে প্রত্যেকটা দিন, মাসুদ করিম, কতজন মারা গেল উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকি, কিন্তু আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে সড়কে যেটা মৃত্যুর হয় প্রত্যেকটা দিন, সড়ক দুর্ঘটনায় যে মৃত্যুটা ঘটে, সেই মৃত্যুটা তো করোনার মৃত্যুর চেয়েও কখনো কখনো বেশি। যেমন আজকের পত্রপত্রিকাতে হেডলাইন হয়েছে, প্রথম আলোর হেডলাইন, সড়কে প্রাণ গেছে 26 জনের। আজকে এই যে সড়ক নিরাপত্তা, সড়কের সংস্কৃতি, এটা নিয়ে আর কত দিন আমরা কথা বলবো বলেন তো? এই জিনিসগুলি তো আমরা যে আলোচনাগুলি করতেছি, এইগুলি কিন্তু এটা পার্ট, এটা হলো একটা এফিশিয়েন্ট শাসন ব্যবস্থার অংশ। আপনি দক্ষতার সাথে সব কিছু ম্যানেজ করা কাজটা কঠিন, আমি অস্বীকার করছি না। পৃথিবীর সব দেশেই সড়ক দুর্ঘটনাটা হচ্ছে, সড়ক দুর্ঘটনা আপনি বন্ধ করে দিতে পারছেন না, কিন্তু আমি বলছি যে এটাকে একটা নিয়ন্ত্রণ করা, বা এটার উপরে যে মানে এটাকে কমিয়ে আনা, সেটা কিন্তু সম্ভব। এবং সেই জন্যে সরকারের নানা কমিটি, অন্তত 101টা না 102টা সুপারিশ আছে এখানে, এই যে বিভিন্ন বিশেষজ্ঞ কমিটি, এই সুপারিশগুলি বাস্তবায়নটাই বড় চ্যালেঞ্জ। এবং বাস্তবায়নটা করার জন্য যে শাসন ব্যবস্থার দক্ষতা, যোগ্যতা এবং দৃঢ়তা দরকার, সেই জায়গাটায় নাই। সেই জায়গাটার জন্য আমার মনে হয় একটা জবাবদিহিতাটা যদি নিশ্চিত করা যায়, তাহলে এটা সম্ভব হবে। তো আমি মনে করি যে আপনি যেটা বললেন, করোনা ভাইরাস বা এটা সাময়িক, এটা হয়তো আমরা একটা সময়ে পৃথিবীতে, আমি এই কথাটি এই জন্য বললাম যে আমরা প্রত্যেকদিন আমরা সতর্ক থাকার চেষ্টা করি যে করোনায় কতজন আজকে মারা গেল, কিন্তু এটা কে কিভাবে নেবেন আমি ঠিক জানি না, কিন্তু এই যে সড়ক দুর্ঘটনায় যে মারা যায়, এটা তো আরো ভয়াবহ, এটা ভয়াবহ ব্যাপার, এবং এটা একটা পঙ্গুত্বের মধ্যে পুরা পরিবারকেই নিয়ে যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে থাকবার জন্য। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। ভালো থাকবেন। তার আগে একটি অনুরোধ, প্রত্যেক দিন যে অনুরোধটি করি সেটি আবার করতে চাই, স্বাস্থ্যবিধি মেনে চলবেন,
এবং অবশ্যই অন্যদেরকেও স্বাস্থ্য বিধি মানতে সহায়তা করবেন। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।